জুড়ে এখন একটাই ছবি, একটাই চর্চা, একটাই তরজা, লাঠিচার্জ। লাঠিচার্জ এটাই কি ওই অসহায় শিক্ষকদের প্রাপ্য ছিল? আর এই তুমুল তন্ডার বিতণ্ডার মধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু আমার সঙ্গে এই স্টুডিওতে। যা বলবেন সত্যি বলবেন, ধরে নিয়েই তাকে ওয়েলকাম করছি। স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। ধন্যবাদ। আপনি প্র্যাকটিক্যালি এখন হট সিটে বসে রয়েছেন। গত কয়েকদিনে যা ঘটেছে সেখানে এতগুলো চাকরি গেল, তারপর আশ্বাস, তারপর পুলিশের লাঠি। কোনো হেল্পলাইন আছে? আশ্বাসের সঙ্গে পুলিশের লাঠির কোনো সম্পর্ক নেই। মানে আমি একটা বরং অন্য কথা বলতে পারি আপনাকে, যে এটা আমি আরও অন্যত্র একবার বলেছি, যে আশ্বাস যেদিন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেটা নেতাজি ইন্ডোরে 7 তারিখে, গত 7 তারিখে, এই 3-4 দিন আগে। এবার 7 তারিখে যখন নেতাজি ইন্ডোরে দেন, সেদিন আপনাদের চ্যানেল তো বটেই, আরও সমস্ত চ্যানেলে সেদিন সকাল থেকে ব্রেকিং নিউজ হচ্ছিল। নেতাজি ইন্ডোরের বাইরে খণ্ডযুদ্ধ, নেতাজি ইন্ডোরের বাইরে হাতাহাতি, নেতাজি ইন্ডোর খুবই খারাপ অবস্থায়, গর্ভগৃহ, এরকম ইত্যাদি ইত্যাদি। কেন না, কারণটা কি? কেননা যোগ্য এবং অযোগ্যদের মধ্যে একটা মারামারি হচ্ছিল, ধস্তাধস্তি হচ্ছিল, এবং সেটা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়। এখন ঘটনা হচ্ছে যে, এবং মুখ্যমন্ত্রীও উঠে যোগ্যদের কথাই প্রথমে বলেন সেই দিন। মুখ্যমন্ত্রী জানেন যোগ্য কারা? না, মুখ্যমন্ত্রী কি করে জানবেন? মুখ্যমন্ত্রী আদালতের দেওয়া তালিকা, সিবিআই এর দেওয়া যে তালিকা, এসএসসির দেওয়ার যে তালিকা, সে তো আলাদা করা যায়নি বলেই সব চাকরি একসঙ্গে গেল। একদম আলাদা করা গেছে। তাহলে একেবারে আপনি রায়টা পড়ুন, টেন্টেড অ্যান্ড আনটেন্টেড। একদলের মাইনে ফেরত দেওয়া হবে, আরেকদলের মাইনে ফেরত দিতে হবে, আরেকদলের ফেরত দিতে হবে না। তাই আদালতই তো বলে দিচ্ছে যে ওদের কাছে সমস্ত তথ্য আছে। তাহলে কোথায় সমস্যা হলো বলে আপনার মনে হয়? সমস্যা তো এটা দেখুন, তো ফাইনালটা দেশের মহামান্য উচ্চতর আদালত, সর্বোচ্চ বডি এটা রায় দিয়েছে। তো ওনাদের কোথায় সমস্যা সেটা আমার বলা ধৃষ্টতা হবে, এবং আমি সাংবিধানিক পদে থেকে আমি এটা নিয়ে কথা বলতে পারি না। কিন্তু সেদিন যদি নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের বক্তব্য যদি আপনি শোনেন, ওরা তো স্পষ্ট করে ওদের বক্তব্যে বলেছে কোথায় সমস্যা, এবং ওরা তো বেশিরভাগ ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, ওদের বেশিরভাগই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছিলেন, এখনও রাখছেন। আমি খালি বলেছি ওদের একাংশ যে আন্দোলন চালাচ্ছেন, চালাতেই পারেন, আন্দোলন করার তো অধিকার আপনাদের আছে, কিন্তু আন্দোলনও করবেন, আবার একই সঙ্গে আলোচনাও চালাবেন। যে সরকার বিরুদ্ধে আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একই যখন আলোচনা চলছে, আপনারা আলোচনার টেবিলে আসতে চাইছেন, কথা বলতে চাইছেন, এবং সরকারও চাইছে কিভাবে আইনি পন্থায় কিভাবে প্রতিরক্ষা দেওয়া যায় সেটা নিয়ে যখন আমরা চেষ্টা চালাচ্ছি, তখন এটা একটা স্ববিরোধী আচরণ হয়ে যাচ্ছে। একটু ধৈর্য রাখতে বলেছিলাম। হ্যাঁ, কারণ আন্দোলনের দিন তো পড়ে আছে। আপনারাই বলছেন আমরা সহযোগিতা চাই সরকারের, আপনারাই আবেদন করেছেন, আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছেন, আপনারা মুখ্যমন্ত্রীর কথা ভরসা রেখেছেন, কেউ রাখেননি, কিন্তু একটা বড় অংশ তো রেখেছেন। না, এই বড় অংশ যে ভরসা রাখছেন, এবং মুখ্যমন্ত্রী যেদিন রায় বেরোলো সেদিন থেকেই উনি আসলে নিজে নেমেছেন। হ্যাঁ, সেদিন উনি মানে ড্যামেজ যাতে না হয় উনি একদম সতর্ক। এই যে মসৃণভাবে এগোনো জিনিসটা, একটা বড় সংখ্যার চাকরিহারা তারা ভরসা রাখতে শুরু করেছিলেন, সেখানে কি বিরাট ব্লান্ডার, ড্যামেজ, চোনা, যে ভাষাতেই ব্যাখ্যা করুন, লাঠিচার্জ হলো না? না, আমি সেটা কমপ্লিট হলো না আমার কথাটা। সেটা হচ্ছে নেতাজি ইন্ডোরের ক্ষেত্রে যে যোগ্যর ভাগাভাগিটা খুব অনায়াসে গণমাধ্যম করে দিতে পারছিল, বা অনেকেই করতে পারছিল, চাকরিহারারাও করতে পারছিল। তা আপনি নিশ্চিত যে কসবায় যারা গেছিল সবাই যোগ্য? কসবায় আপনি কি দায়িত্ব নিয়ে বলতে পারেন যে যারা গেছিলেন চাকরিহারা তো বটেই, কিন্তু সব যোগ্য চাকরিহারা? না, বলতে পারছি না। পারেন না। তার মানে তাদের লাঠি জুটবে, এটাও তো জাস্টিফাইড না। তার মানে এটা একেবারেই জাস্টিফাইড নয়। যোগ্য অযোগ্য লাঠি মারাটা একদম অভিপ্রেত নয়, বাঞ্ছনীয় নয়। যে কথা রাজ্যের মুখ্য সচিব বলেছেন, কলকাতার আমাদের মানে কমিশনার বলেছেন, নগরপালিকায় যেটা বলেছেন, তো আমি সেই কথারই পুনরাবৃত্তি করতে পারি।
সরকারি লোক হয়ে আমি অন্য সরকারি লোকের তো কথা কন্ট্রাডিক্ট করতে পারি না, ওনারাও সরকারি আধিকারিক। তো এবং ওরা যে কথাটা বলেছেন, যে ব্যাখ্যাটা দিয়েছেন, আমি সেটা বলবো, তার সঙ্গে আমি আপনার সঙ্গেও একমত হয়ে বলবো, এটা একেবারেই অভিপ্রেত নয়, বাঞ্ছনীয় নয়। কিন্তু যখন আলোচনা চলছে তখন একটা ধ্বংসাত্মক আন্দোলন করাও খুব একটা কার্যকরী কথা নয়, তাহলে আলোচনা টেবিল আসবেন না। ধ্বংসাত্মক কাদের বলছেন? যদি আপনি ছবিগুলো নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি আমার দর্শকদের জন্য আরেকবার প্লে করাবো। তারা নিরীহভাবে হেঁটে বেরোচ্ছেন, বডি ল্যাঙ্গুয়েজে কোনো আক্রমণ নেই, মুখে কোনো ভাষা নেই, তারা হেঁটে বেরোচ্ছেন। হ্যাঁ, তার আগে পুলিশ কর্মীও মার খেয়েছেন, সে ছবিও আছে। মানে পুলিশ যে কিন্তু মার খাওয়াটা বদলা আপনি- নিতে গিয়ে আমি নিরীহ হেঁটে বেরোনো কয়েকজন শিক্ষককে, যারা চাকরি হারিয়েছেন, গিয়ে দুটো লাথি মেরে দিলাম, খুবই খারাপ, তাদেরকে লাঠি চার্জ করে দিলাম, খুবই খারাপ। এটা তো বদলা নেওয়ার জায়গা নয়। না না না, কিন্তু কথা হচ্ছে যে আমি দেখুন আবার বলছি যে আপনি যদি আমার এইটা পুলিশ লাঠি মেরে ঠিক কি ভুল কাজ করেছে, আমার এক কথা হচ্ছে যে কাজটা ঠিক হয়নি। কারণ সে কথা, যে কথা শ্রী মনোজ পন্থ বলেছেন বা শ্রী মনোজ ভার্মা বলেছেন, তো দুই মনোজের পর আমি আলাদা আর এখানে আমার কি ভাষ্য থাকতে পারে? হ্যাঁ, আপনি তো শিক্ষক, অধ্যাপক, আপনার নিজের ব্যক্তিগতভাবে, আমি ছেড়ে দিলাম আপনি সরকারি লোক, আপনি তৃণমূল ছাড়বেন করেন, কেন? আমি তো ছাড়বো না, আপনি থাকতে পারেন। শিক্ষক, আর আমি যদি আপনাকে বলি শিক্ষকরা লাঠি খাচ্ছে, আপনার নিজের দেখতে কেমন লাগে? খুব ভালো লাগেনি, সেটা আপনি দলকে জানিয়েছেন? একেবারে ভালো লাগেনি না। আমার একই সঙ্গে আহত পুলিশ দেখতেও ভালো লাগেনি। একই সঙ্গে শিক্ষকরা মারমুখো হয়ে একজন পুলিশকে ধরে পেটাবে, শিক্ষকরা মারমুখো হয়ে কিছু শিক্ষক একটা পুলিশকে ধাক্কা মেরে ফেলে দেবে, যার জন্য তার পা ভেঙে যাবে, মহিলা পুলিশকে ধরে পেটাবে কয়েকজন মিলে, এটাও না একদম দেখতে ভালো লাগে। ডেসপারেশনটা বুঝতে পারছেন? বাড়িতে ছোট বাচ্চা কি খেতে দেবে কাল থেকে ঠিক নেই, বাবা মায়ের চিকিৎসার খরচ কি করে জোগাবে পরের মাস থেকে ঠিক নেই। আপনি যেটা বলতে চাইছেন যে মানে কাশ্মীরে ভারত রাষ্ট্র ঠিক না, রাস্তা উড়িয়ে দেওয়া সেই রাস্তাটা ঠিক, আমি ওই তর্কে আমি যাবো না, ওইটার মধ্যে আমি ঢুকবোই না। দিদির অসহায়তাটাকে তো আপনি নজরআন্দাজ করতে পারেন না। অসহায়তাটা সবসময় করতে পারি, কিন্তু আবার আমি বলছি যে আমি যারা গেছিলেন তাদের মধ্যে যদি সবাই যোগ্য না হন, তাহলে তাদের মধ্যে যদি কেউ কেউ টাকা দিয়ে ওএমআর শিট বিকৃত করিয়ে থাকেন, তাদের মধ্যে যদি কেউ কেউ র্যাঙ্ক জাম্প করিয়ে থাকেন বা ব্ল্যাঙ্ক শিট জমা দিয়ে থাকেন, তাহলে তাদের কেউ কেউ পুলিশকেও ধরে মারতে পারেন। তাদের সেই ডেসপারেশনটা আপনার ভাষায় আমি নিশ্চয়ই অনুধাবন করতে পারছি। আমি এক্ষেত্রে দুটো কথা বলবো। যিনি এই কাজগুলো করেছেন, নিশ্চয়ই আমরা জানি না ওর ভিড়ে যোগ্যরা অযোগ্যরা মিশেছিলেন কিনা, কোট আনকোট অযোগ্য, কিন্তু তারা যদি ঘুষ দিয়ে থাকেন, ঘুষ যাদের দিয়েছিলেন মানে যারা নিয়েছিলেন তারাও সমান অপরাধী, সেটা অন্য তর্ক, সেখানে আমি ঢুকছি না। দ্বিতীয়ত, এটার তো কোনো যুক্তি হতে পারে না যে যাকে পুলিশ লাথি মেরেছে সে অযোগ্য। আপনি যেটা বলছেন যে কয়েকজন এসএসসি অযোগ্য হলেও সে লাঠির যোগ্য চেয়ারম্যান, নয়। সে অধ্যাপক, কেউ কেউ বোর্ডের প্রেসিডেন্ট, একজন অধ্যাপক, একজন শিক্ষক, তাদের কি জেল খাটা উচিত? ভাবতে আপনার একটা শিক্ষকের মেয়ে হিসেবে আপনার কষ্ট হয় না? অন্যায় করলে একজন জেল শিক্ষকের খাটবেন মানুষ না? পরিচিত হিসেবে আপনার খারাপ লাগে না? এই যে আপনার কলেজে কত শিক্ষক দেখেছেন, তাদের পাশে এরা জেল খাটছে, ভাবতে পারেন? আমি যদি এই কথাটা বলি, এটা কোনো মানে আছে কি? কোনো মানে নেই। অবশ্যই যদি কেউ অপরাধী হন, তার যোগ্য শাস্তি তার প্রাপ্য। হ্যাঁ, তো দেখা যাবে সেটা। আবার আমি বলছি, কিন্তু তাহলেও অপরাধীর আবার আমি লাঠি বলছি প্রাপ্য যে নয়। ধ্বংসাত্মক আন্দোলন চালানোটা প্রাপ্য নয়, পুলিশকে লাঠি মারাটা পুলিশের প্রাপ্য নয়। আপনি তো ডিফেন্ড করছেন। আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি বলছি যে যারা যোগ্য চাকরিহারা তাদের সঙ্গে সরকার সবসময় আছে, সেখানে একটা আলোচনা প্রক্রিয়া চলছে, যোগ্য এবং ডিপ্রাইভদের মধ্যে আছে। কিন্তু আমি মনে করি যে নেতাজি ইন্ডোরে যে মারামারিটা হয়েছিল, যে ধস্তাধস্তি যারা করেছিল, তাদেরই একটা অংশ গিয়ে কসবায় ওই উন্মত্ততা চালিয়েছে। ব্রাত্যবাবু, এটা হতেই পারে আপনার যুক্তি, কিন্তু এমন অনেক বক্তব্য গতকাল ডিআই অফিসের সামনে থেকে উঠে এসেছে, যারা চোখের জলে বলছেন এভাবে আমাদের মারবেন না, বিষ দিয়ে দিন, একেবারে মেরে দিন। তারা যোগ্য না অযোগ্য সেই বিচার করার, তাদের অসহায়তা পেরিয়ে বিচার করার ধৃষ্টতা আমার তো নেই। আমারও নেই। তাহলে আপনি বিচার করছেন কেন? আমি বিচার করছি। আপনি বিচার করছেন কেন? আপনি কেন? আমি বিচার আমি করছি না। কালকে যে আমি একজন সাংবিধানিক লোক হিসেবে আমি যারা যোগ্য এবং যারা বঞ্চিত তাদের পাশে আমি থেকেছি। আমার মুখ্যমন্ত্রী সর্বতভাবে তাদের পাশে থেকেছেন। আপনি মনে করছেন আপনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে পারেন, তার দপ্তরকে এইভাবে
খুব খারাপভাবে কথা বলতে পারেন, আমি সেই দায়িত্ব নিতে পারি না। আপনি মুখ্যমন্ত্রীকে যেভাবে আপনি এখানে খাস্তা করতে চাইছেন, এটা আপনার দায়িত্বের মধ্যে নিশ্চয়ই বর্তায়, আপনার গণমাধ্যমের সেই স্বাধীনতা আছে, কিন্তু আমি সেটাকে প্রোটেক্ট করব। এটা আমার অধিকার। মুখ্যমন্ত্রী নিয়ে কোনো এটা শব্দ, আমার অধিকার, কোনো প্রশ্ন একবারও আমার এখানে হয় অধিকার। আপনি ঘুরিয়ে সেদিকে সেই দপ্তর নিয়ে কথা বলছেন, আপনি পুলিশের আচরণ নিয়ে কথা বলছেন, আপনি, এবং আমি আবার ওই একই প্রশ্ন করছি, তাহলে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এইটা মেনটেন করুন, যা বলবো সত্যি বলবো, একদম আপনি মেনটেন করুন। সেই জন্যই এতগুলো প্রশ্ন করার আপনার এই দায় আমার নয়, আপনার ওই দায় আছে এটা বলা। অবশ্যই দায় আছে। তাহলে বলছেন কেন আমি মুখ্যমন্ত্রী নিয়ে কথা বলছি না? মুখ্যমন্ত্রী নিয়ে একদম বলছেন আপনি। আমি আবার সেই প্রশ্ন করছি, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় কি চোনা পড়লো না গতকাল লাঠিচার্জে? আমি আবার সেই প্রশ্নের উত্তর চাইছি। সেটা তো আগামী দিন বলবে। যারা এই আন্দোলনের পন্থায় না গিয়ে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে চাইছেন, সরকারের উপর ভরসা রাখতে চাইছেন, আমি তাদের সঙ্গে সবসময় আলোচনায় আগ্রহী। আমি আলোচনা করব এবং সেখান থেকে আমি মনে করি যে আইনি রাস্তায় দেশে সর্বোচ্চ আদালত যে বিচার দিয়েছেন তার প্রতি সম্পূর্ণ সম্মান, তার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে বলবো যে নিশ্চয়ই এর একটা আইনি প্রতিরক্ষা, আইনি পন্থায় নিশ্চয়ই রিভিউ পিটিশনের মাধ্যমে, মানে পুনর্বিবেচনা, ক্লারিফিকেশন মানে ব্যাখ্যা, যেগুলো আইনি পথ আছে সেগুলোর মাধ্যমে আমরা নিশ্চয়ই যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মর্যাদা ফিরিয়ে দিতে পারবো বলে আমি গভীরভাবে আত্মবিশ্বাসী। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছেন A to E, নেতাজি ইন্ডোরে বলেছিলেন সবকিছু, মানে উনি প্ল্যান বি বোঝাতে এতগুলো নাম্বারের উল্লেখ করেছিলেন, আছে সেগুলো কি, মানে সত্যি আছে সেগুলো কি থাকলে? না দেখুন, মুখ্যমন্ত্রী কথার ব্যাখ্যা আপনি আমার কাছে চান তাহলে খুব মুশকিল। সেটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তিনি সেটা ভেবেচিন্তে বলেছেন, তিনি প্রশাসনিক একদম সর্বোচ্চ জায়গা থেকে কথা বলেছেন। তার যদি কোনো প্ল্যান এ বা প্ল্যান বি বা প্ল্যান সি যদি থাকে সেটা নিশ্চয়ই তিনি এক এক করে বলবেন। তিনি যদিও সেদিন প্রায় আমার নিজের ধারণা তিনি সবকটাই বলেছেন যে যোগ্যদের কিভাবে আমরা বঞ্চিতদের পাশে থাকতে পারি, কোন কোন রাস্তা, সেটা বক্তৃতা চালালি সেদিনের, যদি আবার চালিয়ে দেন আমার এই এটার সঙ্গে, অবশ্যই তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না, কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। আমাদের আপাতত প্ল্যান, আপনি যদি আমার প্ল্যানের কথা জানতে চান, মানে আমাদের দপ্তরের প্ল্যানের কথা জানতে চান, যারা আমাদের মাথা, আমলাতন্ত্রের যারা মাথা তারাও থাকবেন, সেটা নিয়ে আলোচনা চলবে। মানে আলোচনাই লাইফ লাইন এই সংকট থেকে বেরোনো। আমি তো বারবার প্রথম থেকে বলছি যে আলোচনা এবং আইনের বাইরে আমি যেতে আমার মনে হয় যে ঠিক নয়। কারণ এই দেখুন, এই যোগ্য অযোগ্য এটা তো সরকার এই পন্থায় যেতে চায়নি। প্রথমে সরকার সুপার নিউমারি পদ তৈরি করতে চেয়েছিল। সুপার নিউমারি পদ তৈরি করার ফলে সেটা তো সিবিআই এ দেওয়া হয়। কে কোন বিচারকের আমলে এটা প্রথম বাতিল হয় এই প্যানেল, আমরা সেটা জানি। সেখান থেকে ডিভিশন বেঞ্চে যায়, তারপর সেখান থেকে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে স্টে হয়, সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চে ফিরে আসে, ডিভিশন বেঞ্চে নাকচ হয়, আবার সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে আবার স্টে হয়, তারপর ফাইনালি মাননীয় মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট তিনি হিয়ারিং করেছেন, হিয়ারিং করে এই রায় দিয়েছেন। তো সরকার কখনো চাকরি খেতে চায়নি, মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছেন। কারা চাকরি খেতে চেয়েছিল সেটা সবাই জানে এখন, কার আমলে। এখন তারাই কেউ বলছেন যে একটা কমিটি করা হোক, যোগ্য নির্ধারণ করা সম্ভব। কি যোগ্য আপনারা কি কমিটি করে নির্ধারণ করবেন? এসএসসির হাতে তথ্য আছে, এসএসসি তথ্য জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। যা ডিভিশন বেঞ্চের মহামান্য বিচারক শ্রী দেবাংশু বসাকের রায় খুলে দেখুন, সেখানে পরিষ্কার যোগ্য শব্দটা আছে, এবং মাননীয় প্রধান বিচারপতির রায় খুলে দেখুন টেইন্টেড আনটেইন্টেড শব্দগুলো কার। আচ্ছা, সেই বিচারপতি যার
এজলাসের প্রথম বাতিল হয়েছিল, তিনি আবার আসরে সুপ্রিম এই রায়ের পরে, এবং তিনি এই চাকরিহারাদের পাশে এসএসসি চেয়ারম্যানের সঙ্গেও গিয়ে দেখা করেছেন। এই বিষয়ে আপনারা কি বলেন? তিনি এখন রাজনীতি জিজ্ঞেস করেছেন কখনো গণমাধ্যম থেকে আমায়? তো আমি তো আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি, একবার কি জিজ্ঞেস করুন না। কেউ একটা তো মিডিয়া জিজ্ঞেস করলো না, মশাই আপনি তো চাকরিটা খেয়েছিলেন প্রথম। হ্যাঁ, তখন আপনি রাজনীতিবিদ ছিলেন না, তখন আপনি বিচারপতি উনি ছিলেন। বলবেন উনি দুর্নীতি দেখেছেন তাই। তা আপনি পুরো প্যানেল বাতিল করেছেন, তা আপনি তো তাহলে আপনি মানে জানতেন যোগ্য বাছাই করা উনি সম্ভব। এখনো বলছেন এটা এখন বলছেন, সম্ভব। তার মানে আপনি পেরেছিলেন। যা প্রধান বিচারপতি পারলেন, যা মহামান্য ডিভিশন বেঞ্চ পারলেন, তা উনি সেটা পারেননি। উনিও জানতেন, কিন্তু উনি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে মতামত দিয়েছিলেন, যেটা মহামান্য সুপ্রিম কোর্ট 1 মিনিটে দেখিয়ে দিয়েছে যে এই সুপার নিউমারি পদ, যেটা রাজ্যপালের অনুমোদন আছে, যেটা গোটা ক্যাবিনেট করেছে এবং যেটা হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে করতে চেয়েছিল, সেটার মধ্যেও শস্যের মধ্যে ভূত উনি খুঁজে বার করতে চেয়েছিলেন। একটা আয়না তাকে দেখানো হলো, সুপ্রিম কোর্ট তাকে একটা আয়না দেখালো। কোন ভূত, সেটা অদ্ভুত নাকি কিম্ভূত, তাও আমি জানি না। সুপার নিউমেরারিটা আপনাদের জন্য সুপার স্বস্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু খারিজ হয়ে গিয়েছে ওই তদন্ত। কিন্তু যদি টেন্টেড আনটেন্টেড আলাদাই করা গেল, তাহলে এই যোগ্যদের চাকরিটা চলে গেল কিসের যুক্তিতে? এই প্রশ্নটা এটা তো আমি বলতে পারি না। সুপ্রিম রায়ে এই জায়গাটা উল্লেখ আছে যে পুরো নিয়োগ পদ্ধতিতেই ভীষণ গোলমেলে বিষয় আছে এবং আইন লঙ্ঘন করার অনেক প্রমাণ তিনি পেয়েছেন, মানে নিয়োগ পদ্ধতিতেই গোলমাল। দেখুন, আমি ওনার অবজারভেশন নিয়ে আমি কি বলবো? মহামান্য বিচারপতি সেটা তো অবজারভেশন ঘুরিয়ে সরকারের দিকেই যায় যারা নিয়োগ করেছেন, মানে আপনাদের সরকার। তার ফলে তো তার ফল অনেকে ভোগ করছেন এখনো। পার্থবাবুর কথা বলছেন? অনেকে, আমি তৎকালীন চেয়ারম্যান বলুন, মধ্যশিক্ষা পর্ষদ বলুন, আমি মানে এক অপরাধে দিয়ে কি করে দুটো শাস্তি হতে পারে, এটা আমার মনে হয় যে যোগ্য অযোগ্য যদি নির্ধারণ করা যেত, যেহেতু সেই তথ্য উনি বলেছেন এবং সিবিআইয়ের সঙ্গে দেওয়া তথ্যের সঙ্গে দিল্লিতে যে কোন এক কোম্পানি সেই সময় তৎকালীন এসএসসি যাদের এইসব টাপাতে দিয়েছিল প্রশ্নবাহ এমআর, তাদের হার্ড ডিস্কে থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। হ্যাঁ, তো সে তার সঙ্গে এসএসসির লগই তথ্য ট্যালি করে গেছে, মানে মহামান্য ডিভিশন বেঞ্চের অবজারভেশনে সেটা আছেও। তাহলে তো ছিল, ওনারা জানেন। তারপর আমি এটা নিয়ে আর কথা বলতে পারি না। এরপরে কোথাও আপনার মানে নিজের কোথাও এটা ওনাদের হয়তো মনে হয়েছে যে এই যে যোগ্যের থেকে ওরা যেটা বলতে চাইছেন যে গোটা প্রক্রিয়াটাই হয়তো যেখানে গন্ডগোলের, সেখানে যারা যোগ্য তারা কি আসলে সবাই যোগ্য, হয়তো এই প্রশ্নটা ওরা তুলতে চাইছে। সেই জন্যই উনি সন্দেহের বেনিফিট অফ ডাউটে এতগুলো লোক চাকরি। সেটা নিয়ে আমি কি বলবো? অবশ্যই, কিন্তু কোথাও আপনার মনে হয় না যে পার্থ চট্টোপাধ্যায়ের সময়কার কিছু কাজকর্ম, যার পরিণতি আপনি এখন হট সিটে নিশানায়, এখন আপনাকে তার ব্যাখ্যা দিতে যেতে হচ্ছে, যেটা খুব আনফরচুনেট এবং অনভিপ্রেত। আমি তো সাংবিধানিক ওথ নিয়েছি আমার দপ্তরের ক্ষেত্রে, মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর অনুমতিতে, মুখ্যমন্ত্রীর কথায় আমি এখনো ক্যাবিনেটে আছি এবং আমাকে উনি অনুগ্রহ করে এই দপ্তর দেখতে দিয়েছেন। তা আমাকে তো দায় নিতে হবে। আমি যদি বলি না আমি দায় নেবো না, আমি ব্যাখ্যা দেবো না, হয়তো আমার আমলে ঘটেনি, ওই এসএসসি চেয়ারম্যানও পাল্টে গেছে, এগুলো বলার কোনো মানে নেই। আমি বলতেই পারি 1 মিনিটে, কিন্তু তা বলে আমি পুরোটা, আমার মনে হয় যখন এটা বসে আছি, অন্তত ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব নিতে হবে আমায়। তোমার পরে দেনা সুদবার ভার সুধীন্দ্রনাথ দত্তের উটপাখি, আপনি দেনা সুদে যেতে হবে আপনাকে, আমাকে দেনা তো শুধতেই হবে। খারাপ লাগে না? আবার আগের প্রশ্ন, গ্লানি হয় না? কোনো মানে নেই এইসব প্রশ্নে। একসময়, এখন আপনাদের নেতারা, ফিরহাদ হাকিম 2 দিন আগেই বলেছেন পার্থ চ্যাটার্জি আমাদের কাছে লজ্জা, এবং একের পর এক নেতারা অলমোস্ট সেই সুরেই কথা বলছেন। একসময় এই ফিরহাদ হাকিমই একদম পার্থবাবু যখন অভিযুক্তের তালিকায় প্রথম সামনে আসে 2022 সালের গোড়ার দিকে, উনি বলেছিলেন এটা আমাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি। পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী, যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদা, ততটা দায়িত্ব আমারও। সুতরাং আমরা, এটা একটা কালেকটিভ পরিবার আমাদের। যেরকম পার্থ চ্যাটার্জির একটা লজ্জা, সেরকম সুশীল একটাও লজ্জা। যেরকম পার্থ চ্যাটার্জির একটা লজ্জা, সেরকম সুশীল একটাও লজ্জা। এই যে দলেরও অবস্থান বদল, কালেকটিভ রেসপন্সিবিলিটি থেকে লজ্জা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ববি যে কথার প্রথম কথা, ববির ব্যাখ্যা ববিকে জিজ্ঞাসা করা উচিত। অবশ্যই। ববি কালিদাস, আমি মল্লিনাথ,
কাব্যের টিকা দেবো বসে বসে এখন আমি, এটা হতে পারে আপনি তো না। পার্থ চ্যাটার্জির হয়ে ব্যাখ্যা দিতে কারণ আমি বসেছেন। দপ্তরটা আমি 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 উত্তরাধিকার সূত্রে আমার কাছে এসছে। আপনি ওই যেটা বললেন যে আমি আমি যদি কোনো আমার শরিকি বাড়ি আমি পাই এবং তার পূর্বে যদি কোনো ঋণ থাকে, আমি বলতে পারি না ভারতীয় আইন অনুযায়ী, আইপিসি অনুযায়ী, যে এই ঋণ আমি শোধ দেবো না। সেটাই হয়, সেটাই নিয়ম। দ্বিতীয়ত কথা হচ্ছে যে ববি যখন এই কথাটা বলেছিল তার সময়টা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে তখনও সিবিআই তদন্ত শুরু হয়নি, মানে সিবিআই তদন্তে ফলাফল বেরোয়নি। তো ববি নিশ্চয়ই আমার ধারণা যে তথ্য আগে জানতেন, পরবর্তী ক্ষেত্রে যখন অন্য তথ্য জেনেছেন তখন উনি দুটো কথা বলেছেন, যে কথাটা মানে আপনার কাছে হয়তো পরস্পর বিরোধী মনে হচ্ছে, কিন্তু দুটো পরিপ্রেক্ষিত আলাদা, দুটো সিচুয়েশন আলাদা। আচ্ছা, তৃণমূলের ভোটে জয়, ধরুন আরজিকর পর্বের পরে 6-0, যেটাতে আপনারা খুব গলার শির ফুলিয়ে দাবি করলেন যে মানুষ আমাদের পাশে, এবং প্রত্যেকটা ভোটের পরেই আপনারা সেটা শির করেন। ফোলানোর তারতম্য দেখেছিলেন? কার কতটা শির ফুললো? আপনাদেরটা তো দেখেছিলাম, অনেকে 6-0 একরকম ভাবে ফুলেছিল, মাপেননি। হ্যাঁ বলুন। এবার তার মানে তো ধরুন ভোটে জেতা, আমি আপনার ব্যক্তিগত মত জানতে চাইছি, ভোটে জেতা মানে 7 খুন মাফ মনে করেন? না, ভোট একটা সংসদীয় পন্থা, গণতন্ত্র আছে, সংবিধান আছে, ভোট আছে, গণতন্ত্রের সব ঠিক বলে আমি মনে করি না। কিন্তু গণতন্ত্রের বিকল্প পথ যদি স্বৈরতন্ত্র হয়, যে সংবিধান উড়িয়ে দেবো, গোটা দেশটা হিন্দুস্তান হয়ে যাক, তাহলে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গে আমাদের দেশের কোনো তফাৎ থাকবে না। আমি একই সঙ্গে পাকিস্তানের বিরোধিতা করব, পাকিস্তানের শত্রুতা করব, বা বলবো যে পাকিস্তান আমার শত্রু দেশ, এবং পাকিস্তানকে অন্ধভাবে ফলো করব, মানে যাতে মিলিটারি রুলের দিকে যায়, যাতে সংবিধান উঠে যায়, হ্যাঁ এই দিকে যাব আমরা। এটা কোনো কাজের কথা নয়, এটা কোনো মানে একদম মানে ঠিক পন্থা নয়। এটা যেমন এটা হচ্ছে 1, 2 গণতন্ত্রের অনেক মানে ল্যাকুনা আছে। দেখুন, গণতন্ত্রের যিনি পথিকৃৎ আমাদের এখানে, যে আমরা ব্রিটিশ সংবিধানটাই প্রায় আমরা মানে অলমোস্ট আমরা সাকসিড করেছি। তো ওই সময় যেদিন উনি পেশ করেন, ওই মানে আমাদের তৎকালীন আইনমন্ত্রী বাবা সাহেব আম্বেদকর, তিনি বলেছিলেন যে এই সংবিধানে অনেক মানে গণতন্ত্রের অনেক ফ্ল আছে। ওই ঐতিহাসিক বক্তৃতা, এবং আম্বেদকর বলেন যে এর মধ্যে এমনও জায়গা আছে যে খুব শক্তিশালী হিংস্র কোনো একটা স্বৈরতান্ত্রিক সরকার যদি আসে, সে কোনো বিরোধী রাজ্য সরকারগুলোকে প্রায় একটা পৌরসভায় পরিণত করে দিতে পারে। হ্যাঁ, তারপর আম্বেদকর বলছেন যে সেটা গণতন্ত্রের দোষ নয়, সেটা ওই ব্যক্তি বা সেই দলের দোষ। এর বিরোধী স্বর বা বিরোধী কি টোটকা, এগুলি সংবিধানেই দেওয়া আছে। ফলে গণতন্ত্র, আপনি যে বলছেন যে ভোট কি একমাত্র উত্তর, আমি বলছি না, কিন্তু ভোট একটা উত্তর তো বটেই। কারণ যতবারই দুর্নীতির এরকম অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ওঠে, ভোটের পর যখন আসনে তার তারতম্য বোঝা যায় না, তৃণমূলের একটাই উত্তর থাকে, মানুষ আমাদের সঙ্গে। তো সেখানে অবশ্যই আপনারা মনে করছেন এটা একটা মানুষের উত্তর, যে হ্যাঁ তৃণমূলে তাদের আস্থা আছে। এখন 2026-এর আগে আজকের দিন অবধি ধর্ম একটা বড় ইস্যু হতে পারে 26-এর ভোটে। অন্তত বিরোধী হিসেবে বিজেপি যে ভূমিকা পালন করছে গোটা রাজ্যের কাছেই সেটা দুঃখের। ধর্ম যদি এখন কিন্তু এই প্রেক্ষিতটা বিজেপি যতটা সোচ্চার হয়ে হিন্দুদের জন্য বলছে, বিশেষজ্ঞদের মত বলতে পারেন, এটা আমিও আপনাকে প্রশ্ন করছি, এর প্রেক্ষিতটা বীজটা তৃণমূল তৈরি করেছিল উল্টো দিকের কোনো ধর্মীয় সমীকরণকে আশকারা দিয়ে, প্রশ্রয় দিয়ে, কিন্তু এতটা সোচ্চারিত ভাবে নয়। সেটা আপনি মানেন? সোচ্চারিতভাবে মানে তৃণমূল করেছে, মানে তৃণমূল, আপনি বলছেন তৃণমূল, আপনি যেটা বলতে মুসলিম তোষণ করেছে কিনা, এটাই তো অভিযোগ। এটা একটা হাস্যকর, তারই আউটকাম হচ্ছে বিজেপির হিন্দুত্ব। মুখ্যমন্ত্রী যখন ঈদে যান তখন হচ্ছে সেটা মুসলিম তোষণ, আর গির্জায় যখন যান 25শে বৈশাখ, যখন শিখ ধর্মের গ্রন্থ সাহেবের যিনি উদ্গাতা, তার স্মরণে যখন অনুষ্ঠান হয় দরগায়, শিখ দরগায়, তখন গিয়ে সেখানে যখন যান, সাঁওতালদের পাশে গিয়ে যখন দাঁড়ান এবং মারাংবুরুর পাশে সম্মান জানান, নামে তিনি যখন সম্মান জানান, মুখ্যমন্ত্রী একটা ইনক্লুসিভ পলিটিক্স করে এসছেন পশ্চিমবঙ্গে চিরকাল। তাহলে এই অভিযোগটা কেন পলিটিক্স বলতে পারে, কেউ সেটাকে মানবিকতা বলতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী একটা ধর্মনিরপেক্ষতা বলতে পারে। মুখ্যমন্ত্রী কাউকে
আউটকাস্ট করেছেন মুখ্যমন্ত্রী আমি দেখেছি ঘোর বিরোধী। তাদের আমি নাম বলছি না, তাদের নিজে দলে বসাতে পারেন আর সমস্ত সম্প্রদায়কে নিয়ে উনি চলতে পারবেন না, সেটা মানে একটা তোষণ হয়ে গেল। কিন্তু ভোটের অঙ্কে যেটা বড় এটা ফ্যাক্টর বিজেপির তৃণমূলের ন্যারেটিভ। জন্য, আমি আপনাকে বলছি শুনুন, যে বিজেপির কাছে মনে হয় যে দেশের মানে এক সময় মানে সিপিএম যেমন মনে করতো সমাজতন্ত্র এসে গেলে সমস্ত সমস্যা শেষ। বিজেপির পলিটিক্যাল হার্ডলাইন ছিল যে রাম মন্দির হয়ে গেলে দেশে সমস্ত সমস্যা শেষ। রাম মন্দির হয়ে গেছে, এখন ওদের এজেন্ডার মধ্যে বাকি আছে দেশটাকে হিন্দু রাষ্ট্র করার। হিন্দু রাষ্ট্র করতে গেলে এবং একই সঙ্গে গোটা ভারতবর্ষের ম্যাপকে গেরুয়া রঙে ছুপিয়ে দেওয়ার। তা পূর্ব আপনাদের ভারত নেতাও অব্দি তো চলে এসছে, উড়িষ্যা অব্দি। রাজ্যে বাবরি মসজিদ করতে চান, আপনি নিশ্চয়ই জানেন, হুমায়ুন কবির। এগুলো মানে এই কোনো বিধায়ক বিচ্ছিন্নভাবে কোনো কথা প্রভোকেটিং কথা বলতে পারেন, কিন্তু সেগুলো আমাদের পার্টিতে এন্ডোর্স হয় না। যে কোনো বিধায়কের ক্ষেত্রে তো শৃঙ্খলা রক্ষা কমিটিতেও ব্যাপারটা গেছে, শোকজ অবধি করা হয়েছে, সেগুলো আপনি পাশাপাশি দেখেছেন। এগুলো সবই হয়েছে, এগুলো খুবই প্রভোকেটিং কথা। মানে এটা এমন হতে পারে যে তিনি এই কথাটা বলেছিলেন, আপনি যার কথা বলছেন আমার পরিষ্কার মনে আছে, আমি তার ভিডিওতে তার বাইট দেখেছি, তিনি বলেছেন আমি এটা কোনো রাজনৈতিক লোক হিসেবে কথাটা বলছি না। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে। তিনি বলেছেন আমার জাতিসত্তা আগে, আমি আগে মুসলিম। আমার কওমের পক্ষ থেকে আমি এই কথাটা বলছি। তো যখন একটা যদি কেউ বলেন যে কোনো রাজ্যে যে 26 আমরা আসবো আর সবকটা মুসলিম বিধায়ককে ধরে ধরে বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেবো, আপনি হয়তো নিজেকে হিন্দু বলে মানেন না, কিন্তু আপনাকে যদি আমি বলি হিন্দু দেখলেই মারো, তখন তো আপনার ফার্স্ট ওই 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 আপনি যাকে বলছেন কম বা জাতিসত্তা, সেটা তো ভেতর থেকে রিয়াক্ট করবে, তাই না? তো এগুলো সেই প্রতিক্রিয়া। তো আপনাদের তো তাও combat সেই করতে হবে। প্রতিক্রিয়াকেও আমার মনে হয় সংবরণ করা উচিত, দমন করা উচিত, কারণ বিজেপি ফাঁদটা তৈরি করতে চাইছে। সেটা এড়াবেন কি করে? বিজেপি বুবি ট্র্যাপটা তৈরি করতে যে যতদিন মমতা ব্যানার্জি আছেন এই গোটা পূর্ব ভারতের নরখণ্ডে এই 10 কোটি বাঙালির ভাগ্য নিয়ন্ত্রক একজনই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যতদিন এই ভাগীরথীর গঙ্গা বিধৌত ভাগীরথীর পূর্ব পাড়ে দাঁড়িয়ে আছেন, ততদিন এইসব ন্যারেটিভ, বিজেপির ন্যারেটিভ জাস্ট ময়লা ধুলো 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 হয়ে উড়ে বেরিয়ে যাবে। 26-এ বোঝা যাবে। তবে অনেক সমস্যা তো অনেক আছে, ধর্মের চেয়ে অনেক বড় সমস্যা আমি মনে করি রুটি কাপড়া মাকান। নিশ্চয়ই। এখন আরো বড় সমস্যা যেটা এসে দাঁড়ালো, স্কুলগুলো না ওই রুগ্ন শিল্পের মতো চেহারা হয়ে গেছে এই রায়ের পর। আপনি তো শিক্ষামন্ত্রী, মানে এমন স্কুল আমি আপনাকে দেখাতে পারি ঝাড়গ্রামে একজন টিচারও নেই, শিক্ষকও নেই, বিডিও গিয়ে স্কুল খুলছে। ঝুলিয়ানে আছে। তো এগুলো এরকম কিভাবে সামলাবে কি করে? আমরা লিস্ট পেয়েছি, সেই ক্ল্যারিফিকেশনে দেখুন মধ্যশিক্ষা পর সুপ্রিম কোর্টে চলে গেলেন। তো এই শিক্ষকরা তো আমি জানি না, মানে এই শিক্ষকদের যে অংশটা আন্দোলন করবেন, আন্দোলন করুন, কিন্তু আমি তো বারবার করে বলবো যে আপনারা স্কুলে যান। স্কুলে গিয়ে ওরা মাইনে পাবেন না, স্বেচ্ছাশ্রম দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন ভলান্টিয়ারি করতে না না, বলেন মুখ্যমন্ত্রী একদম ওদের ক্ষেত্রে এটা বলেন, এটা কোনো আপনি আবার 2 মাস পুষিয়ে দেবো এটা বলেছেন উনি। না, মুখ্যমন্ত্রী আবার বলছি, মুখ্যমন্ত্রী সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সেখানে কি করে আপনাদের চলবে? ধরুন ধরে নিলাম ওরা করলো না, বললো না হবে না, তখন আমি কি করব? তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি। মুখ্যমন্ত্রী বারবার এই কথাটা বলেছেন যে যোগ্য বঞ্চিতদের অধিকার এবং মর্যাদা, আমি বেঁচে থাকতে তাদের চাকরি যাবে না। একদম এই বাক্যটা বলেছেন, আমি বেঁচে থাকতে তাদের চাকরি যাবে না। একদম বলেছেন, চাকরি যাবে না মানে যে কি ব্যাখ্যা হয় সেটা গণমাধ্যম করতে পারেন, আপনি করতেই পারেন। ভলেন্টারি শব্দটা মুখ্যমন্ত্রী বলেননি। মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক জায়গা থেকে যাতে উনি কন্টেম্পট অফ কোর্ট না হন, অনেক কথা বলতে হয়েছে, মানে মেপে বলতে হয়েছে, বুঝে শুনে বলতে হয়েছে, কথা কেটে ছেটে বলতে হয়েছে। উনি যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে কথা বলেন তা তিনি সেই ধরন বজায় রেখেই অনেক কথা সতর্ক হয়ে বলতে হয়েছে। সেটার মানে ভলেন্টারি নয়।
এটার মানেটা সেই তাহলে বাক্যে একটু সেটা বুঝিয়ে voluntary বলুন নয়। যে চাকরি যাবে না। হাও কোর্ট বলল চাকরি নেই, মুখ্যমন্ত্রী বলছেন আমি তার বেঁচে মানে থাকতে হচ্ছে, চাকরি হ্যাঁ, যাবে তার না। মানে হচ্ছে যে ওই যেটা আমি এক্ষুনি বললাম, কোর্টের থেকে আমরা ব্যাখ্যায় যাব, রিভিউ পিটিশন করব, আপনি এবং একই সঙ্গে দাবি জানাবো, আবেদন করব, দাবি মানে আবেদন, যে আমাদের এতগুলি শিক্ষক মহোদয়ের চাকরি চলে গেছে। পুরো গোটা ছাত্রদের অবস্থা ভাবতে হবে, কেননা এডুকেশনের স্টেক হোল্ডার শিক্ষক শুধু নয়, ছাত্রদের কথা ভাবতে হবে। তা এটা তো আমরা আইনি পন্থায় যেগুলো করা করব। তা আমি তো এর শিক্ষকদের, কোনোটাই তো চাকরি ইনশিওর আর আপনি করার কেন পন্থা বলছেন নয়। যে শিক্ষকরা স্কুলে যাচ্ছে না? অনেক শিক্ষক স্কুলে যাচ্ছে, অনেকে যাচ্ছেন, অনেকে আবার যান অনেকে যাচ্ছেনও, দুটোই হচ্ছে, কাজ করছেন গিয়ে তারা। দুটোই হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি আপনার যে যাচ্ছে সে আপনার প্রায়োরিটির মধ্যে পড়ছে না, কেননা সে আপনি মানে আপনি না, গণমাধ্যম সে পারপাস সার্ভ করছে না। গরম বাইকটা দেবে কে তাহলে? না এতদিন ধরে যে, দেখুন, একজনেরও যদি সংসারে অসুবিধা হয়, বাড়ি সংসার চালাতে অসুবিধা হয় এবং আমি তিনি সেটাই না বলছি, যান, তার তিনি আমাদের তার কাছে সংসার- এবং আপনার কাছেও ইম্পর্টেন্ট হওয়া উচিত। 100% ইম্পর্টেন্ট, এবং আমার কাছে আমার মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণীটাও ইকুয়ালি তার কাছে এই ইম্পর্টেন্ট। আশ্বাসটাই আমি বোঝার, আমার মনে হয় যারা শুনছেন আপনার মুখের দিকে তাকিয়ে আছেন, যে অর্থটা যদি আপনি বুঝিয়ে দেন, মানে এই যে আপনারা আইনি পথে এই এগোবেন, কথাটার মানে কি? যে ব্যাখ্যা আইনি পথে এটা চাকরি কি করে থাকবে এর মাধ্যমে? আমি আইনি পথে চরম প্রতিরক্ষা দেওয়ার জন্য শেষ রাস্তা অব্দি যাবো আমরা। ওকে, এর আর কি ব্যাখ্যা দেবো, আর এর বাইরে কি দেবো বলুন তো? আপনি আমার মুখ থেকে শুনতে চেয়েছেন, বলুন না আপনার চাকরি যায়নি, আমি বলতে পারি না। না, আপনি বলুন না এক্ষুনি যতদিন আসবেন সেদিনই মাইনে দিয়ে দেবো, বলতে পারি না আমি এই কথা। আপনি তো আমার এর কি মুখ থেকে কোনো- যাতে আমার না, না। কন্টেম্পটা কোর্ট হয়, আপনি সেটা চাইতে পারেন, কিন্তু আমি চাইতে পারি না। আপনি যুক্তিবাদী শিক্ষামন্ত্রী, আপনি এরকম আপনি কথা চাইতেই বললে পারেন, মানে চাইতেই পারেন। দর্শকরাও বিভ্রান্ত হয়ে যাবেন। চাইতেই আপনার পারেন। থেকে এরকম শুনতে হ্যাঁ, অভ্যস্ত নন তারা। কিন্তু আমি জানতে চাইছি, এটা হচ্ছে আপনারা আইনি মানে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দেবেন যত রকম ভাবে ম্যাক্সিমাম সম্ভব। এর মানে চাকরি থাকছে এটা নয়। এই দেখুন, কিন্তু বিকল্প দেখুন, কোনো দেখুন, ব্যবস্থা কি হচ্ছে? বিকল্প মানে ধরুন ব্যবস্থার এই টিচারদের আপনি যদি অন্য কোনো কাজ দেওয়া। মাননীয় প্রধান বিচারপতির রায়টা যদি খতিয়ে দেখেন, তিনি বারবার বিকল্প রাস্তার কথা তাঁদের রায়ে সেটা প্রতিফলিত আছে। আমরা সেটাকেই আরো কি করে কনডেন্সড অবস্থায়, আরো কি করে মানে ঘনীভূত অবস্থায় আমরা তার প্রতিফলন ঘটাতে পারি, আমরা তার চেষ্টা করব। বিকল্প কোনো কাজের বন্দোবস্ত কি করবেন? না, কেন করবো? ওনারা শিক্ষক, ওনাদের শিক্ষকতাই এখনো ওদের পেশা। আমরা ক্লারিফিকেশন চেয়েছি, তার জন্য একটু ওয়েট করুন না। আমি এটাই তো বলছি যে আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা একটু আলোচনায় আসুন, আন্দোলন করবেন, আন্দোলন নিশ্চয়ই করবেন। এই তো আমি শুনলাম ওরা দিল্লিতে যাবেন আন্দোলন করতে, আমি একটু আগে গণমাধ্যমে দেখছিলাম, টেলিভিশনে। তো সেগুলো ওরা সবই করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে সরকারের উপর ভরসা রাখাটাও, বিশেষত আমার মুখ্যমন্ত্রী গৃহহারা কেন্দ্রীয় সরকার যখন মানুষের ঘর কেড়ে নিল, আবাস কেড়ে নিল, তাদের 100 টাকার ন্যায্য মজুরি দিল না, প্রত্যেকটার ক্ষেত্রে উনি বলতে গেছেন আমি এটা দেখে নেব, আমি এটা পুষিয়ে দেবো, আপনারা চিন্তা করবেন না, এবং প্রত্যেকটা হাতে কলমে উনি না, সে আশ্বাসবাণী আমরা গেছেন। শুনি। কোনটা বেশি টাফ সিচুয়েশন বলে আপনার জাজমেন্ট? আরজিকর না এখন চাকরিহারাদের সামলানো? আমার মনে হয় আরজিকরের ক্ষেত্রে তো একটা নির্দয় নৃশংস ঘটনা ঘটেছিল, সেটা তো কোনো রাষ্ট্র ঘটায়নি, সেটা একটা ব্যক্তি ঘটিয়েছিল। এখানে অনেক মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। এই মানুষের জীবন জীবিকা ক্ষেত্রে এটা একদম মর্মন্তুদ ঘটনা, এবং এটাকে মুখ্যমন্ত্রী এনশিওর করছেন, তাদের সবাইকে 2 হাত বাড়িয়ে তাদের প্রোটেকশন দিতে চাইছেন, নিরাপত্তা দিতে চাইছেন। সে হাত ফসকে কেউ বেরিয়ে অন্য জায়গায় চলে যেতে চাইছে। আমরা তার পক্ষেও, যিনি আন্দোলন করছেন, আমি তার পক্ষেও আছি। আমি বিশ্বাস করি যে তিনি আন্দোলন করার তার অধিকার আছে। আমি তার কাছে বড় জোর আবেদন করতে পারি, আপনি আন্দোলন যেমন করছেন তার মাত্রা আপাতত কমিয়ে আলোচনায় আসুন। এটা অনেক ইতিবাচক হবে আপনার জন্যে, আপনার পরিবারের জন্যে, রাজ্যের জন্যে, এবং শান্তিপ্রেমী মানুষের জন্যে। আচ্ছা, আপনার দলের সতীর্থ তরুণ তুর্কি দেবাংশু বা আপনাদের সঙ্গে ওই মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরের মঞ্চে ছিলেন কবি সুবোধ সরকার, আপনার এই ঘনিষ্ঠ আপনাদের, তারা যেই লাঠির প্রকারভেদ করে যাদবপুরের তুলনা টানছেন, এ বিষয়ে অধ্যাপক, সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসুর কি মত?
সুবোধ, আমি দেবাংশু ফেসবুক পোস্টটা আমি শুনেছি পুরোটা, আমি দেবাংশুটা লিখেছেন। দেবাংশু দেখুন আমাদের আইটি সেলের ইনচার্জ, তো দেবাংশু তো রোজই এই ধরনের পলিটিক্যাল ন্যারেটিভ রাখে, ওটা আমাদের পার্টির পলিটিক্যাল ন্যারেটিভ। তা ন্যাচারালি আমি তো আমার পার্টির পলিটিক্যাল ন্যারেটিভকেই আমি সাপোর্ট করবো, এটা নিয়ে আমার জিজ্ঞেস করার মানে নেই। এক, দুই, সুবোধ সরকার একজন কবি, তার কবিতাটা আমি আজকে সকালে পড়েছি। তিনি আমার কবিতাটা পাঠিয়েছিলেন পড়ার জন্যে। কবিতাটা নিয়ে দেখলাম, তারপর বিভিন্ন গণমাধ্যম সেটাকে অ্যাড্রেস করেছে, এবং ওনার যে কথাটার মূল কথাটা যে লাঠি এবং লাথি এর প্রকারভেদ হয়, এটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশন, আমি বলবো সামাজিক নির্মাণ। একজন অধ্যাপক, যাদবপুর একজন বর্ষিয়ান অধ্যাপক যখন লাথি খান কোনো একজন ছাত্র তাকে গলা ধাক্কা দেয়, নিগ্রহ করে, আমি অধ্যাপকের নামটা করছি না, সেটা তার পক্ষে ওম প্রকাশ মিশ্র মর্যাদা ব্যঞ্জক নয়, আমি বলছি অবশ্যই নয়, এটা, নিন্দনীয়। হ্যাঁ কিন্তু নিন্দনীয়। ঠিক একইভাবে আবার সেই পুরনো বিতর্ক যে যার পেটে ভাত জুটছে না তার সঙ্গে কি ইকুয়াল সেই সময় তার সিচুয়েশন। সমর্থনে কেউ লেখেননি, সুবোধ সরকার এইটা বলেছেন, কোনো মিছিল বেরোয়নি। মানে তৃণমূলের শিক্ষক তো দুটোর জন্য কি আর সিম্প্যাথি একরকম? অযোগ্য চাকরি হারা হলেও তাকে লাঠি মারা উচিত নয়, আপনার সঙ্গে আমিও একমত। অযোগ্য হলেও লাঠি মারা উচিত নয়, কিন্তু যোগ্য শিক্ষক ওখানে অধ্যাপক পড়াচ্ছেন, তাকে তো, এবং তৃণমূল করেন না, ছাত্র একটু লাথি মারতেই পারে, কি আছে, মারলো লাথি, ওইটা নিয়ে আবার কথা বলার কি আছে? এই বৈষম্যটা। আপনি যদি এখন বিরোধী রাজনীতি করতেন, কি নাটক লিখতেন? এই রে, আমি লিখতাম যে বিরোধী রাজনীতি যদি করতাম তাহলে যাহা বলিব মিথ্যা বলিব, এই নাটক লিখতাম। এটা আপনি কোনোদিন লিখতে লিখতাম না? আচ্ছা, আমি ভাবতে হবে, আমি তো বিরোধী নই, আমি আর আমার নাটক তো বেরোয় নিয়মিত, তার নামগুলো আপনি হয়তো খবর রাখেন না, কেউ কেউ খবর রাখে, তারা জানেন, ফলে সেই নামগুলোই রাখতাম। এখন তো আপনি শাসকের সরকারের লোক, বিরোধী হিসেবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি একজন প্রফেশনাল হিসেবে, লেখার হিসেবে আমি যখন লিখি তখন আমি এই সত্তা নিয়ে, আমি শাসক এটা নিয়ে আমি লিখতে বসি না। কেউ কেউ আছেন, আমরা দেখবো, কেউ কেউ থাকতেই পারেন, আমি অন্তত এইভাবে দেখি না ব্যাপার। দেখুন কিভাবে শব্দের মানে পাল্টে যায়, সেটা হচ্ছে যে শব্দ ছিল প্রশাসক, গণমাধ্যম সেখানে তাকে করে দিল শাসক, একটা খালি তুলে দিল, একটা তুলে দিয়ে একটা খালি তাকে শাসক বানিয়ে দিল। প্রশাসকের যে ব্যঞ্জনা শব্দের, শাসকের ব্যঞ্জনা আলাদা, কারণ শাসক মানেই মনে হয় এই শাসন করছে আমায়, এই শাসন করতে এলো, এই বোধহয় কড়াভাবে দুটো লাঠিচার্জ করে দিল। শব্দর মানে পাল্টে যায়, বিরোধী এবং শাসকের মানেও পাল্টে যায়, এই রাজা আসে ওই রাজা যায়, শুধু দিন বদলায় না, আমি বলছি দিনও বদলায়। মমতা ব্যানার্জি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি গরিব মানুষ যারা এই ন্যারেটিভ, এই বিরোধী, এই তর্ক তকরার, এই যোগ্য অযোগ্য, এগুলোর বাইরে গিয়ে যারা মমতাদিকে ভরসা করেন, তারা এগুলো ধার ধারে না। অনেক ধন্যবাদ, ক্যান্ডিড কথা অনেকটা আলোচনা হলো, এবং শেষ প্রশ্নে আপনাকে বেশ অপ্রস্তুত এই প্রথমবার দেখলাম। আপনি তো পেশাদার অপেশাদার প্রশ্নে ঢুকলেন না, যা ওটা পরে একদিন হবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমাদের সঙ্গে আসার জন্য। এইভাবেই ব্রাত্য বসু বা অন্য যে কেউ, যে কোনো অতিথি যতই রেগে যান, আমি আপনাদের কাছে প্রমিস করেছি যা বলবো সত্যি বলবো, রোজ রাত 9টায় সঙ্গে থাকুন।